দ্বাদশ শ্রেণীর ভূগোলের ছাত্রছাত্রী, আজ আমরা প্রাকৃতিক ভূগোল প্রথম অধ্যায়ের অন্তর্গত কার্স্ট অঞ্চল সম্পর্কে জানব। অর্থাৎ কার্স্ট অঞ্চল বলতে কি বোঝায়, আর কার্স্ট অঞ্চলে ভৌমজলের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি কি। তাহলে আসা যাক, কার্স্ট অঞ্চল কি। আমরা যেমন মাটির উপরে কোমল বা নরম পাললিক শিলা বা পলির স্তর দেখি, বা চাষযোগ্য যে মাটি দেখি আমরা, আমাদের এই অঞ্চলের যে মাটি পাললিক শিলা বা পলি বা উর্বর দোআঁশ মাটি, আমরা এই ধরনের মাটি দেখতে অভ্যস্ত। কিন্তু পৃথিবীর এরকম অনেক জায়গা রয়েছে যেখানে ভূপৃষ্ঠের উপরিভাগে মাটি, অর্থাৎ দোআঁশ বা বেলে বা পলি, এই ধরনের চাষযোগ্য মাটির পরিবর্তে চুনা পাথর দ্বারা গঠিত অঞ্চল রয়েছে। অর্থাৎ কোনো কোনো স্থানের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে পুরু বা মোটা, অর্থাৎ ভূপৃষ্ঠ হইতে ভূগর্ভে অনেক দূর পর্যন্ত গভীর চুনাপাথরের স্তর রয়েছে। এই চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলগুলোকে কার্স্ট অঞ্চল বলা হয়। তাহলে কি জানলাম আমরা? না, চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চল ভূপৃষ্ঠের যেখানে যেখানে রয়েছে তাদেরকে আমরা কার্স্ট অঞ্চল বলবো। এবার ভৌগোলিক দিক থেকে বলতে গেলে এই কার্স্ট অঞ্চল অ্যাকচুয়ালি কোথায় প্রথম নামকরণ করা হয়েছিল? না, যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপসাগর বলে একটা উপসাগর রয়েছে। সেই যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপসাগরের সমুদ্র উপকূল ভাগের বিস্তীর্ণ অঞ্চল পুরু চুনাপাথরের স্তর দ্বারা গঠিত, এবং এই অঞ্চলটিকে ওইখানকার লোকেরা স্থানীয় ভাষায় কাস্ট বলে। তাই এই ধরনের ভূমিরূপ আর পৃথিবীর যেখানে যেখানে দেখা যায় তাদেরকেও ওই একই নামকরণ করা হয়, মানে কাস্ট অঞ্চল বলা হয়। তাহলে আমরা কি জানলাম? না, কাস্ট অঞ্চল বলতে সাধারণত চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলকে বোঝায়। যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপসাগরের উপকূল ভাগ বিস্তীর্ণ অঞ্চল চুনাপাথর দ্বারা গঠিত হওয়ায় ইহা স্থানীয় ভাষায় কাস্ট নামে পরিচিত। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থিত চুনাপাথরযুক্ত অঞ্চলকে একই নামে, মানে ওই কাস্ট নামে নামকরণ করা হয়। এই কাস্ট অঞ্চল কোথায় কোথায় দেখা যায় পৃথিবীর? না, যুগোস্লাভিয়া, চেকোস্লাভিয়া, সার্বিয়া, আর আমাদের ভারতবর্ষের উত্তর পূর্ব হিমালয়ের পাহাড়ি এলাকা, উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল, দেরাদুন পার্বত্য অঞ্চল, মেঘালয় মালভূমির কোনো কোনো স্থান, মধ্যপ্রদেশের পাঁচমারি, জব্বলপুরের কোনো কোনো জায়গায়ও এই চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চল রয়েছে। এবার আমরা জানব এই চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে ভৌম জলের দ্রবণ কার্যের ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়, বা কেনই বা এই ধরনের ভূমিরূপ সৃষ্টি হয়। তোমরা জানো যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং তার সঙ্গে বৃষ্টির জল যুক্ত হয়ে কি সৃষ্টি করে? না, কার্বনিক অ্যাসিড। বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড এবং বৃষ্টির জল পরস্পর যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড সৃষ্টি করে। অর্থাৎ কার্বন ডাই অক্সাইড এবং H2O পরস্পর মিলিত হয়ে কি করে? না, H2CO3 বা কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড, কার্বলিক নয়, যে সাপকে উপদ্রব কমানোর জন্য যে কার্বলিক অ্যাসিড দেওয়া হয় সেটা নয়, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড সৃষ্টি হয়। এই কার্বনিক অ্যাসিড যুক্ত বৃষ্টির জল, মানে এটা এক ধরনের অ্যাসিড বৃষ্টি। এই কার্বনিক অ্যাসিড যুক্ত বৃষ্টির জল ভূপৃষ্ঠের উপরে যখন চুনা পাথরের উপর পড়বে, ধরো এইটা ভূপৃষ্ঠ, এটা চুনা পাথর দ্বারা গঠিত অঞ্চল। চুনা পাথরের সংকেত কি? না, CaCO3, বা একে এক কথায়
বলা হয়, এর পোশাকি নাম ক্যালসিয়াম কার্বনেট। সেই ভূপৃষ্ঠের উপরিভাগ যে চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চল বা কাস্ট অঞ্চল, যেখানে চুনাপাথর রয়েছে, সেই চুনাপাথরের রাসায়নিক সংকেত কি না CaCO3 বা ক্যালসিয়াম কার্বনেট। তাহলে বৃষ্টির জল বা কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জল এই ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের উপর পড়লে কি হবে? দেখো, এই বৃষ্টির জল যুক্ত কার্বনিক অ্যাসিড H2CO3 তার কার উপর পড়লো না চুনাপাথরের উপর পড়লো CaCO3, তাহলে ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে বিক্রিয়া করলো, মানে চুনাপাথরের উপর পড়লো অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টি মানে কার্বনিক অ্যাসিড কার উপরে পড়লো না চুনাপাথরের উপর পড়লো, পড়ে কি সৃষ্টি হবে? CaHCO3 এর হোল 2 প্লাস জল উৎপন্ন করবে। এটার নাম কি না ক্যালসিয়াম বাইকার্বনেট, এবং জল উৎপন্ন করবে। ক্যালসিয়াম বাইকার্বনেট মানে কি না চুনাপাথরটা দ্রবীভূত হয়ে যাবে বা গলে যাবে বা নরম হয়ে যাবে। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জল H2CO3 এটি চুনাপাথর বা ক্যালসিয়াম কার্বনেটের উপর পতিত হলে কি হবে? ক্যালসিয়াম বাইকার্বনেট এবং জল উৎপন্ন হবে, মানে চুনাপাথরটা দ্রবীভূত হয়ে গলে যাবে। এই অঞ্চলটি যে কঠিন স্তর সেটা দ্রবীভূত হয়ে যাবে বা গলে যাবে। এবার গলে গিয়ে ভূপৃষ্ঠের উপরিভাগে কি কি সৃষ্টি হবে? না এটি গলে গিয়ে যখন ভূপৃষ্ঠের উপরিভাগে এটা লাল আম্লিক কাদার আস্তরণ সৃষ্টি করবে। তোমরা জানো যে মোরাম রাস্তা গ্রামাঞ্চলে এখনো কোথাও কোথাও মোরাম রাস্তা রয়েছে। সেই মোরাম রাস্তায় উপরে যখন মোরাম ফেলানো হয়, তাতে যদি বৃষ্টির জল পড়ে, সে মোরাম এবং বৃষ্টির জল পরপর যুক্ত হয়ে কি হয়ে যায় না এরা পরস্পর যুক্ত হয়ে মাটির উপরিভাগে একটা লাল একটা কাদার স্তর গঠন করে। তোমরা গ্রামাঞ্চলে দেখেছো যে নূতন মোরাম ফেলানো হয়েছে, এরকম রাস্তায় যদি বৃষ্টি হয়, তো কিছুক্ষণ পরে আমরা দেখব কি না রাস্তার উপরে একটা লাল একটা আস্তরণ বৃষ্টির সঙ্গে যুক্ত হয়ে একটা লাল কাদার সৃষ্টি হয়েছে। ঠিক একই রকম এইভাবেই বা এরকম টাইপেরই একটা হয় চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টি চুনাপাথরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া ঘটালে চুনাপাথর বা ভূপৃষ্ঠের উপরিভাগে এটি লাল আম্লিক একটা কাদার আস্তরণ সৃষ্টি হয়। এটিকে কি বলে না এটিকে বলে টেরারোজা। এর নাম কি না টেরারোজা। এবার আসা যাক 2 নম্বর ভূমিরূপ, তার নাম হচ্ছে সিঙ্কহোল বা পোনর। এই চুনাপাথরযুক্ত অঞ্চলে চুনাপাথরযুক্ত অঞ্চল এই ভূপৃষ্ঠের উপরিভাগে অসংখ্য এরকম ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে যায়। কেন? এই কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জল চুনাপাথরের উপর পড়লে কি হয় না রাসায়নিক বিক্রিয়া করে চুনাপাথর দ্রবীভূত হয়ে যায়, দ্রবীভূত হয়ে ছোট ছোট গর্তের সৃষ্টি। এরকম এই গর্ত বা ছোট ছোট পুকুরের মতন সৃষ্টি হয়, বা ডোবা বা ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। এই গর্তগুলিকে কি বলা হয়? একে বলা হয় সিঙ্ক হোল। এই গর্তগুলি যদি আবার ভূগর্ভে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে, বা এরকম যদি ফানেলের মতন সরু হয়ে ভূগর্ভের আরো গভীর পর্যন্ত চলে যায়, তখন সেই ফানেল আকৃতির বা গভীর গর্তগুলিকে কি বলবো আমরা? এর নাম হবে পোনর। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে বা কাস্ট অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জলের দ্রবণ প্রক্রিয়ার ফলে যে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় তার নাম সিঙ্কহোল। আর এই সিঙ্কহোলগুলো যদি খুব গভীর হয় বা ভূগর্ভে আরও অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকে বা ফানেল আকৃতির হয়ে যায়, চোঙের মতন বা চঙির মতো বা ঠুঙির মতো হয়ে যায়, তখন তাকে বলবো আমরা কি? পোনর। এবার আসা যাক ডোলাইন। চুনাপাথরযুক্ত অঞ্চলে এই যে ছোট ছোট ডোলাইনগুলি, এরা আবার দ্রবীভূত হয়ে দ্রবণ এবং ক্ষয়কার্যের ফলে যখন আরো বড় বড় গর্তের সৃষ্টি করবে, ধরো 2টি বা 3টি সিঙ্কহোল একসঙ্গে যুক্ত হয়ে এরকম একটি বড় গর্তের সৃষ্টি করলো ভূপৃষ্ঠের উপরিভাগে। এটা চুনাপাথর দ্রবীভূত হয়ে 2 বা ততোধিক সিঙ্কহোল পরস্পর বড় হয়ে এটি বৃহদাকার গর্তের সৃষ্টি করলে তখন তাকে আমরা বলবো ডোলাইন। আবার চুনাপাথরযুক্ত অঞ্চলে এই 2টি বা 3টি ডোলাইন আবার পরস্পর দ্রবীভূত হয়ে বা দ্রবণ এবং ক্ষয়কার্যের ফলে যখন আরো বড় গর্তের সৃষ্টি করবে, বিশাল বড় পুকুরের সৃষ্টি করবে, তখন তার নাম কি হবে? উভালা।
বা বৃহদাকার এই বড় বড় উভালাগুলিকে বলা হয় পলজিও বলা হয়। তাহলে ছোট ছোট গর্তগুলিকে বলা হয় সিঙ্ক হোল, এই ছোট ছোট গর্তগুলো। দুই বা ততোধিক সিঙ্ক হোল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে বৃহদাকার বা বড় গর্তের সৃষ্টি করে বা বড় পুকুর বা বিশাল আকৃতির গর্তের সৃষ্টি করে তাকে বলা হয় ডোলাইন। আবার দুই বা ততোধিক ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে আরও যে বিশালাকার বা বৃহদাকার গর্তের সৃষ্টি করে তাকে বলা হয় উভালা। আর উভালা অপেক্ষা আরও বড় বড় যে বৃহদাকার গর্ত বা দুই বা ততোধিক উভালা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে আরও বিরাট বড় একটা বৃহদাকার গর্ত বা পুকুরের সৃষ্টি করে, তখন তাকে বলবো আমরা কি পলজি। আর পলজিতে জল জমে গেলে তখন তাকে বলবো আমরা পলজি হ্রদ বলবো। তাহলে পলজিতে জল জমে গেলে তাকে বলবো আমরা পলজি হ্রদ। এবার আসা যাক হামস কি। কখনো কখনো এই শুষ্ক উভালা যখন জল না থাকবে, এই শুষ্ক উভালা বা শুষ্ক পলজি যখন তাতে জল থাকবে না, সেই শুষ্ক পলজি তলদেশে কোনো অবশিষ্ট পাহাড় বা ঢিবি অবস্থান করতে দেখা গেলে তখন সেই অবশিষ্ট পাহাড় বা ঢিবিটিকে আমরা বলবো হামস। তাহলে হামস কি না শুষ্ক উভালা বা পলজির তলদেশে অবস্থিত অবশিষ্ট যে পাহাড়গুলোকে বলবো আমরা হামস। এবার আসা যাক শুষ্ক ও অন্ধ উপত্যকা। কখনো কখনো চুনাপাথরযুক্ত অঞ্চলে ধরো প্রবাহিত একটা নদী, এই ধরনের চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রবাহিত নদী, চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রবাহিত নদীর গতিপথে যদি কোনো সিঙ্ক হোল বা পোনোর সৃষ্টি হলো, ছোট এই যে এরকম ছোট গর্ত সৃষ্টি হলো এখানে নদীর প্রবাহ পথে বা গতিপথে কোনো ছোট গর্ত বা সিঙ্ক হোল বা পোনোর সৃষ্টি হলো। পোনোর মানেই বুঝতে পারছো ভূগর্ভে অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকবে এ তলদেশটা। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে প্রবাহিত নদীর গতিপথে কোনো সিঙ্ক হোল বা পোনোর সৃষ্টি হলে এই নদী প্রবাহের জল কি হবে না নদী প্রবাহের জল সিঙ্ক হোল বা পোনোরের মধ্য দিয়ে কোথায় যাবে না ভূ অভ্যন্তরে বা ভূগর্ভে প্রবেশ করবে। ফলে এই শৃঙ্খলের যে পরবর্তী এই যে অংশটা, এই অংশে কিন্তু আর জল থাকবে না বা জলপ্রবাহ থাকবে না। কেন? একটু আগেই বললাম আমরা নদী প্রবাহের জল এই শৃঙ্খল বা পোনরের মধ্য দিয়ে ভূগর্ভে প্রবেশ করবে। ফলে নদী প্রবাহের একটি অংশ বা শৃঙ্খলের পরবর্তী অংশ জলহীন বা শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে, এরই নাম শুষ্ক উপত্যকা। তাহলে অন্ধ উপত্যকা কি না নদী উপত্যকার যে অংশ এই সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত, এই অংশটি পর্যন্ত এই অংশ কি বলবো আমরা অন্ধ উপত্যকা এইটার নাম। তাহলে নদী উপত্যকার যত দূর সিঙ্কহোল পর্যন্ত বিস্তৃত উপত্যকা একে বলবো আমরা অন্ধ উপত্যকা। আর সিঙ্কহোলের পরবর্তী যে জলবিহীন শুষ্ক অঞ্চল একে বলবো আমরা শুষ্ক উপত্যকা। এবার আসা যাক গুহা কাকে বলা হয়। চুনাপাথরযুক্ত অঞ্চলে অনেক সময় ধরো ভূপৃষ্ঠ কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জল চুনাপাথরের উপর পতিত হলে জল চুঁয়ে চুঁয়ে অভিকর্ষের টানে ভূ অভ্যন্তরে প্রবেশ করবে। আর এই ভূপৃষ্ঠের নিচে ভূ অভ্যন্তরে এই চুনাপাথরযুক্ত অঞ্চল কি হয়ে যায় না দ্রবীভূত হয়ে গলে গিয়ে এটি শূন্য গহ্বরের সৃষ্টি করবে, একে বলবো আমরা গুহা। এই গুহাকে আমরা কিন্তু উপর থেকে দেখতে পাবো না, কেন না উপরিভাগ চুনাপাথরের স্তর দ্বারা গঠিত। যদি কোনো কারণে এই গুহার ছাদ ধসে যায় তখন এই ধসপ্রবণ এই যে ছাদের অংশটা পড়ে গেল বা ভূগর্ভে পতিত হয়ে গেল, তখন এই ভূগর্ভস্থ গুহাটিকে আমরা দেখতে পাবো। তাহলে চুনাপাথরযুক্ত অঞ্চলে কার্বনিক অ্যাসিডযুক্ত বৃষ্টির জল ভূগর্ভে প্রবেশ করে চুনাপাথরের স্তরকে দ্রবীভূত করে যে শূন্য গহ্বরের সৃষ্টি করে তাকে বলবো আমরা গুহা। এই গুহা সাধারণত আমরা চোখে বা খালি চোখে দেখতে পাই না। গুহার ছাদ যদি ধসে পড়ে যায় তখন আমরা এই গুহাকে দেখতে পাবো বা এই গুহাটি আমাদের চোখে দৃশ্যমান হয়। বোঝা গেল? তাহলে আমরা আজ জানলাম কার্স্ট অঞ্চলে ভৌম জলের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির মধ্যে টেরারোজা, সিঙ্কহোল, পোনর, ডোলাইন, উভালা ও পলজি, হামস, শুষ্ক ও অন্ধ উপত্যকা এবং গুহা।
বোঝা গেল?